সরাসরি না বুঝে বলল আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, একটু খেয়াল করলেই দেখবেন যে আসলে সে সত্যি কথা বলছে কিনা। সে যখন বাসায় টেলিভিশন দেখবে একটু খেয়াল করলে দেখবেন সে টেলিভিশনের খুব কাছাকাছি গিয়ে টেলিভিশনটি দেখার চেষ্টা করছে। তাকে যতই বলবেন যে একটু দূরে সরে যাও, তারপরে সে কাছে চলে যাবে এবং ভালোভাবে দেখার চেষ্টা করবে। অন্য বিষয়টি হলো স্কুল থেকে মাঝে মাঝে অভিযোগ আসতে পারে, ঠিক মতন লেখা লিখছে না, বোর্ডের লেখা তুলছে না, বা ঠিকমতো কাগজও জমা দিচ্ছে না তার যে পরীক্ষার খাতাগুলো সেখানেও। আবার তাকে যখন হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সে জিনিসটাও কিন্তু সে পুরোপুরি কমপ্লিট করছে না। এই সমস্যাগুলো আসলে কোন বয়সে বেশি হয়, শিশুদের কী ধরনের সমস্যা হলে তাদের এই ধরনের অভিযোগ আসতে পারে? দর্শক, আজ এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমাদের আয়োজনে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশন প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলবো শিশুর চোখের সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন একজন চক্ষু বিশেষজ্ঞ শিশুদের। আমাদের সাথে আছেন ডাক্তার তারজিয়া আসমা জাফরুল্লাহ, সহকারী অধ্যাপক, লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নেক্সাস টেলিভিশনের সমস্ত দর্শক যারা কিনা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছে। এবং শারমিন যে উপসর্গগুলো বললো খুবই সুন্দর মতো বললো, এগুলো নিয়েই আসলে আমাদের কাছে আমরা কিন্তু পুরো অনুষ্ঠানে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাই দর্শক, আপনারাও কিন্তু যুক্ত থাকবেন আমাদের সাথে। স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে কিন্তু সরাসরি প্রশ্ন করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে কিন্তু মতামত জেনে নিতে পারবেন। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা চলে যাই আজকে মূল অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলবো শিশুর চোখের সমস্যা নিয়ে। আসলে এই ধরনের সমস্যা বা কমপ্লেন যেগুলি স্কুল থেকে বা আমরা অনেক সময় না বুঝে দেখা যায় পরিবারে হতে পারে যে একজন শিশু সদস্য যে আছে তার এই ধরনের দেখতে না পাওয়ার সমস্যা হয় অনেক সময়। আসলে কি কি মূলত কারণে তার এই ধরনের সমস্যা হয়, আমরা প্রথমে এটা শুনতে চাই। আসলে বাচ্চারা ওদের সমস্যার কথা সহজে বলতে পারে না, বোঝাতেও পারে না। আমাদের দেখা যায় যে উপসর্গগুলো দিয়েই বুঝতে হয় যে বাচ্চার চোখে সমস্যা আছে কিনা। তো আমরা আসলে কিভাবে বুঝবো? আমাদের গার্জিয়ান, তারপর স্কুলের টিচার, এদের মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে বাচ্চাটার চোখে সমস্যা আছে কিনা। তো আমরা দেখা যায় যে বাচ্চারা চোখ পিটপিট করে, চোখ দিয়ে পানি পড়ে। এরপরে তুমি যেটা বললা যে স্কুলে যখন যাচ্ছে ঠিক মতো হোমওয়ার্কটা তুলে আনতে পারছে না, এরপর বোর্ডের কাছে চলে যাচ্ছে, পিছনের বেঞ্চ থেকে দেখতে পাচ্ছে না, এরপরে টিভি ছেড়ে দিলে সে টিভির থেকে পিছন থেকে দেখতে চাচ্ছে না, সে বারবার টিভির সামনে চলে যাচ্ছে। এবং এখন একটা দেখা যাচ্ছে সে বারবার গ্যাজেট নির্ভর হয়ে যাচ্ছে, যেহেতু সে দূর থেকে দেখতে পাচ্ছে না, মোবাইলটা তার হাতের কাছে, মোবাইল দেখে দেখে সে খুব কাছে থেকে নিয়ে দেখছে। পড়তে বললে বা লিখতে বললে সে খাতার কাছে চলে যাচ্ছে, বইয়ের কাছে চলে যাচ্ছে এগুলো। এবং আরেকটা সমস্যা বাচ্চারা যেটা বলে কি মাথা ব্যথা অথবা চোখ ব্যথা, অনেক সময় দেখা যায় আমরা ইগনোর করি যে হয়তো বা কিছু নাই, এমনি বলছে, এত ছোট শিশুকে কেন মাথা ব্যথা হবে। হ্যাঁ, এগুলো এই উপসর্গগুলোর মাধ্যমেই আমাদের আসলে বুঝতে হবে যে বাচ্চার চোখে সমস্যা আছে কিনা। সেজন্য বাচ্চা যদি কখনো আমরা দেখি যে ঘন ঘন চোখের পাতা ফেলছে অথবা চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, এগুলো আমাদেরকে একটু গুরুত্ব সহকারেই দেখতে হবে। আচ্ছা, এই সমস্যাগুলো কি একদম সে যখন গর্ভজাত অবস্থা থাকে তখন থেকে কি শুরু হয়, নাকি জন্মগ্রহণ করার পরে এই ধরনের সমস্যাগুলো নতুন করে তৈরি হতে পারে? আসলে যেগুলো আমরা যেটা বলি যে দৃষ্টিজনিত যে সমস্যা অথবা পাওয়ারের সমস্যা, সেটা আসলে কিছু জেনেটিক ব্যাপারও আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আছে। এই দুটোর উপরই নির্ভরশীল। এখন আমরাও যখন বাচ্চারা যখন আমাদের কাছে আসে, এমনও আছে যে আমাদের 6 মাসের বয়সের বাচ্চাদেরও চশমা দিতে হচ্ছে, 1 বছরের বাচ্চাদেরও চশমা দিতে হচ্ছে। তখন বাবা মারও কোশ্চেন থাকে যে এই পাওয়ারটা কেন আসলো, এটা কি জন্ম থেকেই হলো নাকি এটা আমার কোনো প্রবলেমের জন্য হলো? তো এটা স্বাভাবিক কোশ্চেন আসতে পারে। তো এটা আসলে কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু আমাদের আছে পরবর্তীতে সেটা তৈরি হচ্ছে। তো জেনেটিক, যেমন বাবা মা যদি চশমা পরে তাহলে বাচ্চাদের চশমা পরার প্রবণতাটা বেশি হয়, এটা একটা ফ্যাক্টর গেল। আরেকটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর। এখন অনেক অ্যানালাইসিস করে বের করা গেল যে আসলে ভিটামিন ডি বা সূর্যের আলো, এগুলোরও একটা প্রভাব আসলে আছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা যারা নিয়ার ওয়ার্ক বেশি করছি, যেমন অনেক বেশি আমরা এখন মোবাইলে থাকছি,
ট্যাবে থাকছি, এটাও হচ্ছে আমাদের চোখে পাওয়ারের একটা প্রবলেম তৈরি করছে। বাচ্চারা এখন দেখা যায় বেশি এটা নির্ভর হয়ে গেছে। আমাদের আসলে অনলাইন ক্লাসগুলো বেড়ে গেছে, এরপরে চাইলে অনেক সময় গেজেট থেকে তারা কিন্তু দূরে রাখতে পারছি না। দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে পরীক্ষা হচ্ছে, এবং শুধু পড়ালেখা না, এখন দেখা যাচ্ছে যে অনেক কিছুই অনলাইনে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে টিচাররা ড্রয়িং করাচ্ছে, এমনকি আমি অনেক সময় শুনি যে নাচের প্র্যাকটিস এগুলোও নাকি অনলাইনে হচ্ছে। হ্যাঁ, আসলে এই সব কিছুর উপরে পাওয়ারটা নির্ভর করছে। আচ্ছা, একদম শিশু যখন নবজাতক শিশু থাকে, যে আপনি যেটা বললেন কথা মাঝখানে, যে 6 বছরের শিশুদেরও 6 মাসের শিশুদেরও অনেক সময় দেয়া লাগছে, সেটা আসলে কিভাবে বোঝা সম্ভব? সেটা হচ্ছে বাচ্চা সাধারণত জন্মগ্রহণ করার পরে, যখন ডেলিভারির পরপরই অনেক সময় দেখা যায় যে আমাদের যারা অ্যাটেন্ডিং ডক্টর থাকেন বা পেডিট্রিশিয়ান থাকেন, তারা তখনই বাচ্চাটাকে দেখে যে সে আসলে সব কিছু ঠিক মতো আছে কিনা। তার মধ্যে তারা যদি কোনো প্রবলেম দেখেন, যেমন ধরেন দেখলো চোখটা বাঁকা হয়ে আছে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, যেরকম থাকার কথা সেরকম নাই, এরপরে যদি দেখে যে বাচ্চার চোখের মধ্যে অন্য কোনো মানে গঠনগতভাবে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, একটা চোখ বড় একটা চোখ ছোট, এইগুলোর মাধ্যমে তখন ওরা দেখা যায় আমাদের চক্ষু বিশেষজ্ঞের কাছে ওনারা পাঠিয়ে দেন। তখন বোঝা যায় আসলে চোখটা দেখে। আসলে বাইরে থেকে কি দেখে কোনোভাবে বোঝার কোনো উপায় আছে, যে চোখ সাধারণত পিটপিট করা ছাড়া অন্য কোনো উপসর্গ কি থাকে যে তার চোখে অসুবিধা হচ্ছে এটা বোঝার? এটা শুধু পাওয়ার জনিত না, অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে বাচ্চার, যে শুধু পাওয়ারের কথাই না। যেমন ধরেন বাচ্চার অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়ছে, তো চোখ দিয়ে পানি পড়ার অনেকগুলো কারণ আছে। সেটা তো একদম ছোট বাচ্চারই দেখা যায়, আমাদের 1 বছরের ভিতরেই বাচ্চাটা আসে পানি পড়ে। তো এটাকে আমরা বলি যে, আমরা ডাক্তারি ভাষায় বলি কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। আর আমরা এটা বুঝি যে বাচ্চা, আমাদের কাছে অনেক বাবা মা কমপ্লেন করে যে জন্মের কিছুদিন পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে। তো আমরা জানি যে এখানে আমাদের একটা নালী থাকে, সেই নালীটার একটা মেমব্রেন দিয়ে দেখা যায় যে ব্লক থাকে। তো এটা দেখা যায় মাসাজ করেই এটা ভালো হয়ে যায়। তো এটার জন্য যেমন ধরেন আমরা বুঝতে পারি চোখ দিয়ে পানি পড়ছে, এটার জন্য আমরা ডক্টরের কাছে যাই। এরপরে আবার আমরা বোঝার আরও কিছু উপায় আছে, যেমন যখন বাচ্চা, আমরা জানি যে সাধারণত 6 উইকের মধ্যে একটা বাচ্চার আই কন্ট্যাক্ট তৈরি হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা সাধারণত মার দিকে প্রথমে তাকায়, এরপর কিন্তু কিছু কিছু বাচ্চা আসে যে দেখা যায় যে সে আই কন্ট্যাক্ট করছে না, সে যখন ঘুমিয়ে আছে বা শুয়ে আছে তখন দেখা যাচ্ছে অন্যদিকে তাকিয়ে আছে। তখন আমরা বুঝতে পারি যে বাচ্চাটার আই কন্ট্যাক্ট তৈরি হয়নি, তখন আমরা নিয়ে যাব ডাক্তারের কাছে। এবং কখনো কখনো দেখা যায় যে আমরা যেদিকে আলো নিচ্ছি সেদিকে বাচ্চা তাকাচ্ছে না, সে তার মতো করে তাকাচ্ছে। এরপরে চোখটা সে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে না সে কোন দিকে তাকিয়ে আছে। এগুলোর মাধ্যমে যখনই আমরা কোনো অন্যরকম কিছু দেখব। এবং আরেকটা জিনিস, যেমন অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের চোখে আমরা মনির ভিতরে অনেক সময় মারা কমপ্লেন করে যে সাদা কিছু দেখতে পাচ্ছে। তো এটা সাধারণত দেখা যায় যে বলে যে বিড়ালের চোখের মতো জল জল করছে, কিছুক্ষণ পর পর সে এটা দেখতে পারে। এরকম যখনই দেখবে তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, চোখে কোনো সমস্যা আছে, এবং দ্রুত আমরা চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। আচ্ছা, সাধারণত শিশুদের ক্ষেত্রে মায়োপিয়াটা বেশি হয়, যেটা দেখতে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। এই সমস্যাটা আসলে কোন বয়স থেকে বেশি হয়? এটা সাধারণত দেখা যায় যে আসলে বয়সের এটার কোনো ইয়ে নাই যে কোন বয়স থেকে এটা বেশি হবে। আমরা সাধারণত বাচ্চারা বুঝতেই পারে এটা বাচ্চা যখন স্কুলে যায় তখন। তো বাচ্চারা স্কুলে যাওয়ার পরেই সাধারণত টিচাররা বুঝতে পারে যে বাচ্চা চোখে দেখছে না। এইরকম বাচ্চাগুলোই আমাদের কাছে বেশি আসে। তো আমরা আগে কিভাবে এটা বুঝতে পারবো যে বাচ্চা চোখে দেখে কিনা? হ্যাঁ, তো এই জন্য আমাদের একটা গাইডলাইন আছে যে বাচ্চাদের সবসময় যে 6 মাস বয়সে একবার চক্ষু পরীক্ষা করে নেওয়া উচিত। তখনই আমরা দেখা যায় যে আমাদের কিছু যন্ত্র আছে, কিছু ড্রপ আছে, এগুলোর মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি যে বাচ্চার চশমা লাগে কিনা। এবং যাদের বাবা মা দুজনই চশমা পরে তাদের অবশ্যই বাচ্চাদেরকে এরকম 1 বছরের মধ্যে নিয়ে যাওয়া উচিত। এরপর আমরা 1 বছরের মধ্যে একবার নিয়ে যাই বাচ্চাদেরকে যে চোখে কোনো সমস্যা আছে নাকি, আর একবার প্রি স্কুল এজে যে স্কুলে ভর্তি করার আগে আমরা একবার চক্ষু বিশেষজ্ঞকে দেখে একবার। তো তখন তো দেখা যায় বাচ্চাদের কোনো কমপ্লেন থাকে না, বাট আমাদের কাছে আনলে আমাদের কিছু ডিভাইস আছে, কিছু মেডিসিন আছে, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, পরীক্ষা করলে বোঝা যায় যে বাচ্চাদের তার সমস্যা আছে কিনা। এই যে শিশুগুলো স্কুলে কেবল শুরু করছে, তাদের চোখে যদি তখনই সমস্যা হয়, চশমা যদি তখনই নেয়, পরবর্তীতে আসলে কি সারা জীবনই সে চশমাটা পরবে, নাকি এরপর আস্তে আস্তে তার পাওয়ারের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা আবার ঠিক হয়ে যায়?
আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা যায় যে অনেক বাবা মা আমাদের কাছে নিয়ে আসলো অনেক আর্লি এজে, আনলো, আমাদের চশমা দিতেই হলো। হ্যাঁ, তখন দেখা যায় যে বাবা মার মানে আসলে মনটা খারাপই হয়ে যায় যে নিয়ে গেলাম আবার চশমা দিয়ে দিল। আর সবার প্রশ্ন থাকে এটাই যে আচ্ছা এই চশমাটা কতদিন পড়বে, তো এটা কি সারা জীবনই পড়তে হবে? তো এইটা আসলে সবার জন্য মেনে নেওয়াই কষ্টকর, বাচ্চার জন্য মেনে নেওয়া আরও কষ্টকর। তো আসলে আমাদের দেখা যায় কি এই যে যেই বাচ্চাটা চশমা লাগলো, ও যতদিন আসলে ওর গ্রোয়িং এজটা থাকবে, আমাদের সাধারণত গ্রোয়িং এজ তো 16 থেকে 18 বছর পর্যন্ত, তো দেখা যায় যে এই পর্যন্তই ওর পাওয়ারটা আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকে। হ্যাঁ, তো অনেকের কোশ্চেন থাকে তাহলে আমরা আগে এনে লাভ কি হলো? তাহলে তো চশমাটা লাগলো, আমরা যতবার ডাক্তারের কাছে যাচ্ছি ততবারই পাওয়ারটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমার লাভ তো কোনো হলো না। তো লাভ আমাদের সেটা হচ্ছে আমি যদি বাচ্চাটাকে না আনতাম বা আমি যদি চশমা আর্লি এজে না দিতাম, তাহলে কি হতো, ওই বাচ্চাটা ওই দুটো চোখে বা একটা চোখে সে অলওয়েজ কম দেখতো। হ্যাঁ, ও ওইভাবেই বড় হতো কম দেখে দেখে। হ্যাঁ, ও কখনো জানতোই না যে আসলে কতটুকু দেখতে হবে অথবা কতটুকু দেখা যায়। হ্যাঁ, তারপরে যখন অনেক বেশি সমস্যা হতো তখন হয়তো আমাদের কাছে আসতো। তো তখন যে সমস্যাটা হয়, তখন দেখা যায় আমরা চশমা দেওয়ার পরও যতটুকু দেখার কথা ততটুকু আমরা দেখাতে পারছি না। তখন দেখা যায় আমাদের বিভিন্ন ব্যায়াম দিতে হয়, ব্যায়ামের মাধ্যমে আস্তে আস্তে সেটা আমার ডেভেলপ করতে হয়। হ্যাঁ, পরবর্তীতে এটা আবার ঠিক হতে পারে। এটাই আসলে রিভার্স হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, যদি কোনো কারণে এই আর্লি এজে চশমাটা সে ব্যবহার না করলো বা সে আর ফলো আপে গেলই না, চিকিৎসকের কাছে গেলই না, কোনো রকম ওষুধও নিল না, তাহলে এটা কতদিন পরে কি ধরনের সমস্যা তৈরি করতে পারে? তাহলে সমস্যা যেটা তৈরি হবে, এক হচ্ছে যেটাকে আমরা বলি অলস চোখ। হ্যাঁ, মানে একটা পর্যায়ে যে সে এটার চেয়ে বেশি আর সে দেখবে না। হ্যাঁ, সে চাইলেও আর দেখতে পাচ্ছে না, যেহেতু সে যেই পরিমাণ চশমার পাওয়ার সার দরকার সে তো সেটা নিচ্ছে না। এটাকে আমরা বলি অলস চোখ। হ্যাঁ, এরপরে দেখা যায় আমাদের কাছে আসলো, আমরা পাওয়ার দেওয়ার পরও তাকে দেখানোর ব্যবস্থা করতে পারছি না। হ্যাঁ, এই একটা গেল। আরেকটা হচ্ছে সে না দেখতে তার একটা চোখ, আমরা জানি যে আমরা যদি একটা জিনিসকে ব্যবহার না করি তাহলে সেটা আস্তে আস্তে অকেজো হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যখন চোখটাকে ব্যবহার না করি তখন দেখা যায় চোখটা আস্তে আস্তে ওরকম ব্যবহার না করতে করতে ওটা বাঁকা হয়ে যায়। তখন বাঁকা হয়ে গেলে এটা একটা মিস অ্যালাইনমেন্ট হলো, দেখার সৌন্দর্য হলো না। তখন দেখা যায় আমাদের এটা অন্য চিকিৎসায় যেতে হয়, এটা আমাদের সার্জারি বা অন্য চিকিৎসায় যেতে হয়। এটা হচ্ছে আমি যদি চিকিৎসা না করি তাহলে কি হবে, সেই জন্য আমাদের একদম আর্লি এজ থেকে চিকিৎসা শুরু করতে হবে। এখন আপনার বিভিন্ন ওষুধও চলে আসছে। হ্যাঁ, যেই ওষুধের মাধ্যমে, এটাই জানতে চাইবো যে আসলে চশমা ছাড়া ওষুধের মাধ্যমে আসলে পাওয়ারটা অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা। তার আগে আমাদের একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল নাইমা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল, আপনার প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর 3 মাস। জি। গত 3 মাস আগে আমি বুঝতে পারি বাচ্চাটা কম দেখতেছে। হঠাৎ করে ঘড়ি দেখাচ্ছি, বলতেছে আম্মু আমি ছোট লেখাটা দেখতেছি না। সাথে সাথে আমি ডাক্তার দেখাই, উনি 3 দিনের একটা ড্রপ দিছে। 3 দিন পর আবার আমি নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা করার পর উনি চশমা দিছে। আচ্ছা, 2.75। আচ্ছা, বাচ্চার পাওয়ার দুই চোখে একই পাওয়ার? জি, 2 চোখে একই পাওয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, উনি বলছে সারা জীবনই চশমাটা দিতে হবে, এর কোনো কি সমাধান নাই? অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছিলাম, কোনো প্রশ্ন করবেন দর্শককে? দুই চোখে তো সেম পাওয়ার আর প্লাস 2.75 প্লাস। আচ্ছা, দর্শক সাথেই থাকুন আপনি আমাদের। আচ্ছা, ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ, এটা নিয়েই আমরা আসলে কথা বলছি যে এত ছোট বাচ্চা, মাত্র 8 বছর 3 মাস, তাকে নিয়ে গেল এবং তাকে চশমা দেওয়া হলো। হ্যাঁ, এবং উনি একটা কথা বলেছে যে ওনাকে একটা ড্রপ ব্যবহার করতে বলেছে, 3 দিন ব্যবহার করার পরে তারপরে চশমাটা দেওয়া হয়েছে। যেটা আমরা বললাম, আসলে 8 বছর 3 মাসের বাচ্চাকে তো আমরা ওই চার্ট দেখে দেখে ও তো পড়তে পারে না সেরকম। তো এই বাচ্চাগুলোকে আমরা আসলে এরকম অ্যাট্রোপিন বা হোমঅ্যাট্রোপিন কিছু ড্রপ আছে, এই ড্রপগুলো দিয়ে আমরা টোটাল পাওয়ারটা, মানে কতখানি পাওয়ার ওর লাগবে, এক্সাক্ট পাওয়ারটা আমরা বের করি। ওনার কোশ্চেন হচ্ছে যে এই যে 2.75, এটা কি ও সারা জীবনই লাগবে? এখন এইটা হচ্ছে অবশ্যই ওনাকে যে ডাক্তার সাহেব দেখেছে তাকে অবশ্যই 4 মাস বা 6 মাস পর যেতে বলেছে। উনি ডাক্তার সাহেব দেখবেন যে পাওয়ারটা কি একই আছে অথবা আরেকটু পাওয়ার লাগবে কিনা। সাধারণত যেটা আমি বললাম যে গ্রোথের সাথে সাথে পাওয়ারটা হয়তো একটু বাড়তে পারে, তখন আমার আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন এতটুকু আসলে ওনার জন্য
কষ্টকর হলেও পাওয়ারটা হয়তোবা তার যত বড় হতে থাকবে, হয়তোবা যদি এটা -2.75 হয়, এটা হয়তো 16 বা 18 বছর পর্যন্ত আমাদের ডাক্তারের চেকআপে থাকতে হবে। এবং এতক্ষণ মানে এটা হয়তো সারা জীবন ওনার লাগতে পারে, কিন্তু এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নাই, কারণ এখন বিভিন্ন চিকিৎসা বের হয়েছে। হ্যাঁ, আমরা 18 বছর বা 21 বছরের পরে আমরা ল্যাসিক সার্জারি করতে পারি। ল্যাসিকের মাধ্যমে চশমাটায় পরে থাকতে হবে সেটা ব্যাপার না, আমরা পাওয়ার অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক ধরনের চিকিৎসাও দিতে পারি, যার মাধ্যমে কিন্তু সে চশমাটা একদম চশমা মুক্ত থাকতে পারবে। এটা 18 থেকে 21 এর পরে একদম কি ধরনের আরো চিকিৎসা নেওয়া যাবে সেগুলো সম্পর্কে আমরা জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম শিশুর চোখের সমস্যা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তারজিয়া আসমা জাফরুল্লাহ। আমরা বিরতিতে যাবার আগে নানা রকম বিষয় সম্পর্কে জানছিলাম, তবে এখন একটু জানবো যে এই যে চশমা চোখে একটু সমস্যা হলে দেখা যায় যে চশমা একটা থাকবে, এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু কি ওষুধের মাধ্যমে কি চোখের এই যে পাওয়ারের সমস্যা যেগুলো থাকে এগুলো কি অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব, নাকি চশমাটা আসলে এটা ছাড়া আসলে কোনো উপায় নেই? কোনটা? না, আসলে ওরকম কোনো ওষুধ নাই যে ওষুধের মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এটার চিকিৎসা হচ্ছে চশমা। চশমা দিয়ে এটা, বরং কিছু ড্রাগ এখন আসছে যেটা কিনা বলছে যে আমরা পাওয়ারটা যাতে না বাড়ে সেটা হল্ট করার জন্য বা সেই প্রোগ্রেশনটাকে একটু কমানোর জন্য কিছু ড্রাগ এখন বাজারে আসছে, বা কিছুদিন হলো আসছে। ওগুলো দিয়ে আমরা এখন যাতে পাওয়ারটা খুব দ্রুত না বাড়ে সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক। জি, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া বলছি গুলশান থেকে। সুরাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন আপনার প্রশ্নটি। আচ্ছা, আমার ছেলের প্রবলেম হলো, ওর 9 বছর বয়স। আচ্ছা। ও চশমা ইউজ করছে 3 বছর ধরে। জি। তো রেগুলারই ইউজ করে, কিন্তু ওর যেটা প্রবলেম আমি প্রথম থেকেই দেখছি যে ও একটা চোখ ব্লিঙ্ক করে। আচ্ছা। হ্যাঁ, মানে আরেক চোখ ঠিক থাকে, কিন্তু এইটা বারবার মানে মাঝে মাঝেই করে এটা। তো বারবার যে ডাক্তার দেখিয়েছে, ওটার কোনো কিন্তু ইমপ্রুভমেন্ট আমি কিছু পাইনি। আচ্ছা, চশমা পড়ছে সে? চশমা সে রেগুলারই পরে। জি, কোনো প্রশ্ন করবেন দর্শককে? লাস্ট কবে পাওয়ারটা চেক আপ করা হয়েছিল? লাস্ট করা হয়েছে মাস 6 আগে। মাস 6 আগে। আচ্ছা, যে কোনো একটা চোখ, মানে ডান চোখটা ব্লিঙ্ক করে বেশি? ডান চোখটা, রাইট। হ্যাঁ, ডান চোখটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন আপনি আমাদের। আচ্ছা, এখানে ব্লিঙ্ক করার বেশ কয়েকটা কারণ আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আমাদের মানে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। হ্যাঁ, এমন হতে পারে যে ওনার দু চোখে দু রকম পাওয়ার হতে পারে, আর পাওয়ারটা সঠিকভাবে সে ব্যবহার করছে কিনা, যেটা ওর গার্জিয়ান বললো যে হ্যাঁ সবসময় ব্যবহার করছে। তো ব্লিঙ্ক করার একটা কারণে হতে পারে চোখে শুষ্কতা। যখন দেখা যায় যে কোনো বাচ্চা অতিরিক্ত গ্যাজেট ব্যবহার করছে বা মোবাইল ব্যবহার করছে, তখন দেখা যায় তার চোখটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ, এবং ড্রাইনেসের জন্য, সেই ড্রাইনেসটা যাতে না হয় সেজন্য বাচ্চা বারবার চোখ পলক ফেলতেছে যে এটা থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য। তো দেখা যায় এটা একটা কারণ হতে পারে। তো বাচ্চা যদি বেশি গ্যাজেট ব্যবহার করে তাহলে সেটা থেকে তাকে একটু দূরে থাকতে হবে। আর আরেকটা যেটা হতে পারে যে অ্যালার্জির জন্য। তো আমাদের দেখা যায় অ্যালার্জি কনজাংটিভাইটিস হয় কিছু কারণে। তো বাচ্চা কোনো অ্যালার্জেন থেকে বারবার চোখের পাতা ফেলছে কিনা সেটা একটু দেখতে হবে। আর আরেকটা ইয়ে আছে যেটাকে আমরা বলি ব্লেফারোস্পাজম। তো ব্লেফারোস্পাজম যেটাকে বলি যে সেটা নিউরোলজিক্যাল কিছু কারণে দেখা যায় যে পলকটা বারবার ফেলছে। তো পলকটা যদি খুব বেশি ফেলে থাকে তাহলে দেখা যায় যে আমরা প্রথমে একটু আর্টিফিশিয়াল টিয়ার যেটা আছে সেই আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে আমরা একটু চেষ্টা করি যে হ্যাঁ পলকটা কম ফেলে কিনা। আর যেগুলো বললাম যে একটু অ্যালার্জেন থেকে দূরে থাকতে হবে, মোবাইল থেকে দূরে থাকলো, এর পরেও যদি থাকে তাহলে আমাদের একজন নিউরোলজিস্টের সাথে দেখা নিতে হবে যাতে তার নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসটা যাতে বোঝা যায়। মনে হয় দর্শক আপনি বুঝতে পেরেছেন, আপনার সন্তানকে যদি গ্যাজেটের উপর বেশি সে আসক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা থেকে দূরে আনতে হবে, কারণ চশমা দেওয়ার মাধ্যমে যে তার পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে ঠিকই, তার মাধ্যমে কিন্তু সে কিন্তু গ্যাজেট নিয়ে যে সারাদিন থাকবে তা কিন্তু না, তাই না? কেন গ্যাজেট কিন্তু খুব মারাত্মক একটা ক্ষতির ব্যাপার আমাদের শিশুদের জন্য। কিন্তু তারপরেও তো আমরা এটা থেকে মুক্ত রাখতে পারছি না। যদি এই ক্লাস করতে হয় বা যদি আপনার ইয়ে করতে হয় যে সবসময় যে ক্লাসের মধ্যে বা নানা রকম যে ইস্যুগুলো তারা যদি অ্যাডজাস্টমেন্ট থাকতে চায় তখন তো গ্যাজেটের মাধ্যমে তো লাগতেই পারে, তাই না?
এই যে সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু দেখা যায় যে তাদেরকে ওই আমাদের স্ক্রিনটা দিতেই হয়, তাই না? এই স্ক্রিনের মাধ্যমে যতক্ষণ থাকছে বা হচ্ছে সে যে স্ক্রিনের মধ্যে সবসময় ইনভলভ থাকছে, ইনভলভের মাধ্যমে তার চোখে একটা রকম সমস্যা হচ্ছে, সে পাওয়ারফুল চশমা পড়ছে, কিন্তু তারপর কেমন হতে পারে যে এই চশমাগুলোর মধ্যে নানা রকম ডিফারেন্ট কিছু তৈরি করার মাধ্যমে সে চোখে দেখতে পারবে বা তার চশমা যেটা সেটা প্রোটেক্টিভ কিছু তৈরি করবে, এরকম কি কোনো চশমা কি আছে? আসলে এটা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন দোকানে আমরা চশমা বানাতে গেলেই বলে যে আপনারা ব্লু কাট চশমা নেন, এটা আপনার চোখটাকে একটু রক্ষা করবে। হ্যাঁ, আসলে আমরা বলি কি এই ব্লু কাট চশমা বা এগুলো সব কিছুর থেকে বরং সে যদি ডিভাইসটাকে একটু কম ব্যবহার করে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে শুধু বাচ্চাদের কেন, আমরা একটু বয়স্কদের কথাই যদি চিন্তা করি, আমরা কিন্তু সবাই এখন দেখা যাচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নির্ভর। হ্যাঁ, যারা ধরেন সারাদিন ব্যাংকে জব করছে বা যারা ল্যাপটপে আছে তারাও কিন্তু আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে হ্যাঁ তার চোখটা জ্বালা পোড়া করছে, দিন শেষে তাদের মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, তাহলে তারাই বা কি করবে? হ্যাঁ, সেই জন্য আমরা সবসময় বলি যে অবশ্যই আমরা একটা কথা বলি যে 10-10-10। হ্যাঁ, আমরা 10 মিনিট পর 10 সেকেন্ডের জন্য আমরা 10 ফুট দূরে তাকাবো। হ্যাঁ, 10 মিনিট কাজ করলাম, 10 সেকেন্ডের জন্য আমরা একটু 10 ফুট দূরে তাকাবো। হ্যাঁ, ঠিক একইভাবে একটা বাচ্চা যখন ওর ক্লাস করতে হচ্ছে অবশ্যই আমার ক্লাসের মধ্যে একটু ব্রেক দিতে হবে। ব্রেক দিয়ে বাচ্চা একটু হেঁটে আসলো, বাচ্চা একটু খেলে আসলো, এরপর আবার ক্লাসটা করবে। এবং অবশ্যই টিচাররা যখন ক্লাসের অনলাইন ক্লাস করাবে বা যাই করাবে একটা ব্রেকের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা না অনেকক্ষণ যাতে ক্লাসটা না করে। এগুলোর মাধ্যমে আসলে ওরকম আমরা কম্পিউটারে কোনো প্রোটেকশন অথবা চশমায় কোনো প্রোটেকশন, দোকানে চশমা বানাতে গেলে কিন্তু ওরা নানা রকম বলে যে এই গ্লাসগুলো এই কাজ করবে, এটা করবে, ওটা করবে। আসলে এটা কি কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে? ওইভাবে কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, বড় আমরা চোখটাকে কত বেশি আমরা রেস্টের মাধ্যমে ব্যবহার করতে পারবো সেটাই আসলে মূল গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনাদের এই চক্ষু বিশেষজ্ঞদের কাছে গেলে সবসময় বলেন যে চোখের কিছু ব্যায়াম করতে। এই ব্যায়ামগুলো দেখা যায় অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে চোখের কিভাবে ব্যায়াম করবে, এটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, চোখের বিভিন্ন রোগের জন্য আসলে আলাদা আলাদা ব্যায়াম। হ্যাঁ, তার মধ্যে একটা আছে যেটা শিশুদের যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে চোখ দিয়ে পানি পড়ছে। তো এই ছোটবেলা থেকে চোখ দিয়ে পানি পড়ার যে ব্যায়ামটা সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের এই চোখ দিয়ে যে পানি পড়ছে সেটাকে আমরা মাসাজ বলি। এটা আমরা এখানে যে আমাদের যে গোড়াটা আছে নাকের গোড়াটার এখানে চোখের সংযোগী স্থলে এখানে আমরা ব্যায়াম করি, করে আমরা এটা দেখা যাচ্ছে আমরা নালীটা খুলে দেওয়ার ব্যবস্থা করি, এটা একটা ব্যায়াম। আরেকটা আছে যেটা বলছি যে বাচ্চা যারা চোখে কম দেখে, দুই চোখে দু রকমের পাওয়ার। হ্যাঁ, অথবা আমরা পাওয়ার দেওয়ার পরও বাচ্চা দেখছে না, তো আমরা অলস চোখ বলি যেটাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই অলস চোখটাকে বেশি বেশি কাজে লাগানোর জন্য আমরা ভালো যেটা চোখ সেই চোখটাকে আমরা একটু ফগি করে দিই, অথবা সেই চোখটাকে আমরা একটু বন্ধ করে তার 2 ঘন্টা বা 3 ঘন্টা ও কাছের কাজ করবে, যেটা অলস চোখ সেটা দিয়ে সে বেশি বেশি করে কাজ করবে, করার পর সেই চোখটার যাতে একটু উন্নতি হয় সেটা এক ধরনের ব্যায়াম। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যারা বয়স্কদেরকে আমরা যেটা বলি যে হ্যাঁ ওদেরও মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে, তাদেরকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। এগুলো আসলে ব্যায়াম, বাট আমরা ওইভাবে করে কিছু এক্সট্রা অকুলার মুভমেন্ট যেটা ডানে বামে তাকানো, উপরে নিচে তাকানো, এগুলো কিছু। এমন কোনো ব্যাখ্যা আছে যে অনেকে বলে যে দূরের জিনিস খুব বেশি দেখার চেষ্টা করলে চোখের দৃষ্টিশক্তি অনেক বেড়ে যায়? সেটা আসলে সেভাবে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, বরং আমরা বলি যে সবুজ গ্রিন জিনিসের দিকে তাকালে সেটা ভালো, অথবা সূর্যের আলোতে থাকলে সেটা ভালো, যেটা কিনা ভিটামিন ডি আমরা পাচ্ছি সেটা। বাট অনেক দূরে আমরা তাকাচ্ছি আমাদের দৃষ্টিশক্তি বাড়ছে এরকম কোনো ব্যাখ্যা নেই। অ্যালার্জি নিয়ে নানা রকম সমস্যা আছে, সেটা ছোট বড় অনেকেরই হয়। অ্যালার্জির সমস্যা দেখা দিলে সাধারণত দেখা যাচ্ছে চোখটা লাল হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, পানি পড়ছে। আসলে এই সমস্যাটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে? এটা খুব ভালো একটা টপিক যে অ্যালার্জি কনজাংটিভাইটিস, এবং খুবই কমন। হ্যাঁ, আমরা যত রোগী দেখি শিশুদেরকে তার মধ্যে একটা বেশিরভাগ অংশ প্রথমেই আমরা দেখি রিফ্র্যাক্টিভ এরর, হচ্ছে পাওয়ার জনিত সমস্যা, এরপরেই যেটা আসে সেটা হচ্ছে অ্যালার্জি জনিত সমস্যা। সেটা শুধু বাচ্চাদের না, এটা বড়দেরও। তো আমরা অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে বাচ্চারা আমাদের কাছে যেটা আসে, চোখ একদম লাল হয়ে যায়, তারপর চোখ দিয়ে সবসময় পানি পড়ছে, এবং এদের কাছ থেকে আমরা একটু হিস্ট্রি নিলেই দেখবো এই বাচ্চাগুলো দেখা যায় যে একটু ধুলাবালিতে
বেশি থাকছে, হ্যাঁ, ধুলাবালিতে বেশি থাকছে, গোসল করার সময় পুকুর থেকে পানি নিয়ে গোসল করছে বা এগুলো থেকে। হ্যাঁ, তো প্রথমেই আমরা যেটা বলি অবশ্যই আমার অ্যালার্জেন থেকে দূরে থাকতে হবে। সেটা আমাদের খুঁজে বের করতে হবে সে কি কোথা থেকে সে খেলাধুলা করছে। অনেক সময় হয় যে বাসাতেও কারো পেট থাকে কিছু, সেটা থেকে হয়, কিছু গাছপালা থেকে হয়, কিছু ফুলের রেণু থেকে হয়। তো আমাদের আসলে সেটাই খুঁজে বের করতে হবে কিসের থেকে তার এই অ্যালার্জিটা হচ্ছে, এই জিনিসটা আসলে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখা যায় কি আমরা কিছু ড্রপ দিয়ে দিই যেগুলো কিনা লাল একদম এখন অ্যাকিউট কন্ডিশনে আছে, সেগুলোর জন্য আমরা কিছু ড্রপ দিই। তার মধ্যে কিছু থাকে যে একটু মাইল্ড স্টেরয়েড বা এগুলো। তো দেখা যাচ্ছে যে পেরিফেরির বাচ্চাগুলো বা গ্রাম থেকে যে বাচ্চাগুলো তারা এরকম কিছু মাইল্ড স্টেরয়েড নিয়ে গেল, ওটা দিয়ে সে ভালো হয়ে গেল, সে আবার ভাবে আবার ডাক্তারের কাছে যাব, এটা দিলেই তো সে ভালো হয়ে যাচ্ছে। দেখা যায় ডাক্তারকে না দেখিয়ে সে আবার সেই ড্রপটা দিচ্ছে। এভাবে বারবার ব্যবহার করার ফলে সে স্টেরয়েড ড্রপের আবার কিছু সাইড এফেক্ট থাকে। সেই সাইড এফেক্টের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে ছানি আর হচ্ছে চোখের প্রেশার বাড়িয়ে দেওয়া। তো দেখা যায় শিশুদের ক্ষেত্রে বেশি হচ্ছে, তাই শিশুদের ক্ষেত্রে বেশি হচ্ছে। সেজন্য অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো ব্যবহার করতে হবে না। এবং আমাদের কাছে দেখা যায় গার্জিয়ানরা বলে যে অনেক দিন ধরে চিকিৎসা করছে এই অ্যালার্জির জন্য, বাট চোখের লালটা ভালো হচ্ছে না। তো আমাদের আসলে কাউন্সেলিং করে দিতে হবে। এটা একটা বয়স পর্যন্ত, সাধারণত 14-15 বছর বয়স পর্যন্ত এটা থাকে, তারপর আস্তে আস্তে এটা কমে যায়। হ্যাঁ, তবে প্রিকশনটা অনেক বেশি প্রয়োজন, অবশ্যই কি কোন মাধ্যমে তার অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে সেটাই খুঁজে বের করতে হবে। কিছু খাবার দাবার আছে যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, যাতে অ্যালার্জি সমস্যা আছে সেই খাবার দাবার সেগুলোকে বন্ধ রাখতে হবে। যে আমাদের সময় হয়েছে একটা ছোট বিরতি নিয়ে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম শিশু রোগ, চোখের সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তারজিয়া আসমা জাফরুল্লাহ। আমরা বিরতিতে যাবার আগে অনেক বিষয় সম্পর্কে জেনেছি, তবে এখন একটু জানবো চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে। কি চশমায় কি এর কি শেষ চিকিৎসা, নাকি এরপরে আরও অন্য কোনো চিকিৎসা দিয়ে আসলে চোখের এই যে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট এটা করা সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে চশমায়, এরপরে হচ্ছে বয়স যখন 18 বা 21-এর পরে হয়ে গেল, মানে যখন আমরা দেখি যে পাওয়ারটা প্রায় 1 বছরের মতো একই রকম আছে আর চেঞ্জ হচ্ছে না, তখন আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন পদ্ধতি আছে এখন, যেটাকে আমরা বলি লেজারের মাধ্যমে আমরা পাওয়ারটা অ্যাডজাস্ট করে দেই, সেটাকে আমরা বলি ল্যাসিক। তো দেখা যাচ্ছে ল্যাসিক করা যায়। এরপরে আমরা কখনো কখনো দেখা যায় যে অনেক বেশি পাওয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন, মানে ক্যাটারেক্টের মতোই আমাদের ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করা হয়, সেটা একটা অপশন আছে। এরপরে আরও কিছু এখন নতুন এসছে যেটাকে আমরা বলি স্মাইল সার্জারি, যেগুলো কিনা আমাদের ল্যাসিকের মতোই সেগুলো। তো আসলে চিকিৎসা পদ্ধতি এখন অনেক এগিয়ে গেছে, মানে বাংলাদেশে সব ধরনের চিকিৎসাই আছে, মানে একদম যে সারা জীবন চশমা পড়তে হবে তা না, চশমা মুক্তির ব্যবস্থা আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স, যেটা কিনা এখন অনেকেই ব্যবহার করছে কন্ট্যাক্ট লেন্স। একটু জিজ্ঞেস করি কথার মাঝখানে, সেটাই যে বললেন যে ল্যাসিক সার্জারির কথা যেটা বললেন, এই চিকিৎসাটা আসলে কোথায় কোথায় নেওয়া যায়? এটা কি ঢাকাতেই সম্ভব না ঢাকার বাইরেও সম্ভব? হ্যাঁ, এটা সাধারণত ঢাকার বাইরে খুব অল্প জায়গায়, কিন্তু মেইনলি এটা ঢাকাতেই বেশি, ল্যাসিক সার্জারিটা ঢাকাতেই বেশি। অনেক ভালো ভালো সেন্টার আছে যেখানে কিনা খুব সহজেই আপনি ল্যাসিক সার্জারি করতে পারবেন। আচ্ছা, লেজার নিয়ে সবার মাঝখানে কিন্তু একটা ভয়ের ভীতির কারণ আছে যে লেজার নিতে অনেকে ভয় পান। আসলে এই চিকিৎসাটা কতটুকু সেফ? না, এটা আসলে পুরোপুরি সেফ, এখানে আপনার ভয়ের কোনো কারণ নাই। কারণ এটা হচ্ছে আমরা ওইভাবে করেই পেশেন্ট নির্বাচন করি যে ল্যাসিক করলে সে তার আসলে পাওয়ারটা কতখানি স্টেবল হবে বা তার কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, আমরা আসলে প্রি ল্যাসিক কিছু টেস্ট করে নেই আগে, যে তার চোখে ল্যাসিক করা যাবে কিনা। আমরা আসলে সেগুলো টেস্ট করেই আমরা একজন ল্যাসিকের পেশেন্টকে আমরা ল্যাসিক করি, সেটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। আর যেটা আমরা আরেকটা অপশন বললাম যে কন্ট্যাক্ট লেন্স, তো কন্ট্যাক্ট লেন্সটা দেখা যাচ্ছে এখন অনেকেই ব্যবহার করছে, কিন্তু আমরা ডাক্তাররা আসলে সবাইকে এনকারেজ করি না কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার ব্যাপারে। বাচ্চাদের তো আমরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে কি আসলে সম্ভব না, বাচ্চাদেরকে তো আসলে আমরা কন্ট্যাক্ট লেন্স দিইও না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে কন্ট্যাক্ট লেন্স দিতে হয়। যেমন ছোট একটা বাচ্চার এক একটা চোখে অনেক পাওয়ার, হ্যাঁ, সে এত পাওয়ারের চশমা ব্যবহার করতে চাচ্ছে না, আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু শিশুরা কিন্তু সর্বক্ষণ কিন্তু চোখে চশমাটাও রাখতে চায় না, কিন্তু পরে থাকা
রাখাটা একটু কষ্ট হ্যাঁ, হয়ে কিন্তু যায়। আমরা আসলে সেই মানে বাচ্চাদেরকে তো আমরা প্রথমে এনকারেজ করব চশমাটা পরাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার এত বেশি হয় যে আমরা চশমায় সেটা আনতে পারি না, অথবা একটা চোখে অনেক পাওয়ার আরেকটা চোখে পাওয়ার নেই, তো সেক্ষেত্রে তো চশমাটাও সেভাবে সে নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট লেন্সের অপশনে যেতে হয়, মানে আমরা ডক্টররাই তখন সাজেস্ট করি চশমা কন্ট্যাক্ট লেন্সের। আবার কিছু চোখের রোগ আছে যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় কেরাটোকোনাস, সেটা চোখের রোগের জন্য আমরাই বলি সেটাকে আলাদা কন্ট্যাক্ট লেন্স, আরজিপি কন্ট্যাক্ট লেন্স বলে, যেটা কিনা রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স, সেটা আমরাই বলে দিই যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হবে, এবং সেটা আমাদের কাছে এসেই কন্ট্যাক্ট লেন্সটা আমরাই বলি। এরপর আরও এক ধরনের চিকিৎসা আছে যেটা কিনা তুমি শুনলে অবাক হবে, যে এক ধরনের আছে যেটাকে আমরা বলি যে সারা রাত ধরে কন্ট্যাক্ট লেন্স পরে থাকে, মানে যাদের পাওয়ার অনেক বেশি, হ্যাঁ, ওটাকে আমরা অর্থো লেন্স বলি, মানে অর্থো কেরাটোলজি। সারা রাত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার পরে তার কর্নিয়াটা একটা শেপে এনে দেয়, হ্যাঁ, তারপর সকালে যখন সে ঘুম থেকে উঠে তখন আর তার পাওয়ার লাগে না সারাদিন। হ্যাঁ, এটা খুবই নতুন আসছে, লেন্স ছাড়াই সে ভালো দেখতে পারে। হ্যাঁ, তো এটা আমরা সাধারণত বাচ্চাদের বলি না, যারা একটু অ্যাডাল্ট তাদেরকে বলি যে সে চশমা পড়তে চাচ্ছে না, তখন আমরা এই লেন্সটা দিয়ে দিই। সে সারা রাত এটা পরে ঘুমিয়ে থাকে, তার কর্নিয়াটা একটা শেপে চলে আসে, সকালে সারাদিন সে চশমা ছাড়া পড়তে পারে, চলতে পারে। এটা কতদিন ব্যবহার করতে পারে? এটা সাধারণত প্রয়োজন হয়? হ্যাঁ, আমরা সাধারণত না, এটা তো ওর চশমাটা যেহেতু সারা মানে সবসময় লাগার কথা, আমরা চশমার বিকল্প হিসেবে ওকে এই ট্রিটমেন্টটা দিচ্ছি। কিন্তু কন্ট্যাক্ট লেন্সের ব্যাপার যেটা, যে কন্ট্যাক্ট লেন্স তো সাধারণত দেখা যায় যে এটাকে সবসময় বলা হয় যে না পড়ার জন্য, অনেকে শৌখিনতার জন্য পড়েন, যে চোখের যে কালারটা সেটা চেঞ্জ করার জন্য অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু সবসময় তো ডিসকারেজ করা হয় যে না আপনি এটা ব্যবহার করবেন না, কিন্তু সেই ক্ষেত্রে সে চোখে পড়ে এটা রাতে ঘুমাচ্ছে, এটা নিরাপদ কতটুকু? না, এটা সম্পূর্ণ নিরাপদ, এটা ওভাবেই তৈরি করা, হ্যাঁ, ওটা ওইভাবে মানে ওইভাবেই তৈরি করা যাতে কোনো প্রবলেম না হয় সেটা। হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের ডক্টরদের কাছে এসে আমাদের সাথে কনসালটেশন করে সেটা নিতে হবে। আর যেটা আপনি বললেন যে ফ্যাশনেবল কন্ট্যাক্ট লেন্স, সেটা আমরা অবশ্যই বলি যে অবশ্যই ভালো জায়গা থেকে কিনতে হবে, ভালো কোম্পানি থেকে কিনতে হবে। অনেক সময় দেখা যায় সলিউশনটা ভালো থাকে না, এমন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে দুই চোখে পরের দিন সকালে একদম অ্যাব্রেশন নিয়ে আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, দু চোখে সমস্যা হয়ে গেছে, না পড়াটা সবচেয়ে ভালো। একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটি নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তৌসিফ হাবিব এবং আমার প্রশ্ন এবং উত্তরা থেকে বলছি, এবং আমার প্রশ্নটি হচ্ছে যদি চোখের সমস্যা জেনেটিক হয়ে থাকে এর কি আসলে কোনো সমাধান আছে নাকি এটা একটি চিরস্থায়ী সমস্যা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোনো প্রশ্ন করবেন দর্শককে? চোখের কি ধরনের সমস্যার কথা বলছেন আপনি? চোখে দূরে দেখার বা কাছে থেকে কম দেখার সমস্যা। জেনেটিক্যালি এটা উনি হয়তো বা চিকিৎসককে দেখিয়েছেন, বলেছেন জেনেটিক। দর্শক সাথেই থাকুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি হ্যাঁ, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি যদি অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে আমরা দেখলাম যে আমাদের যে পাওয়ার জনিত সমস্যা তার মধ্যে একটা কারণ ছিল আমার জেনেটিক সমস্যা। এটা শুধু চোখের জন্য না, এটা আমরা শরীরের যে কোনো সমস্যা যদি জেনেটিক কারণে হয়ে থাকে, আসলে সেটা তো আমরা তো আসলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো ওনার যেটা হচ্ছে যে যদি পাওয়ার জনিত সমস্যা ওনার জেনেটিক কারণে হয়ে থাকে, আমরা তো এটাকে রিভার্স ব্যাক করতে পারবো না। তো যেটা আমরা পাওয়ার উনি পড়ছে বা ওনার বাচ্চা পড়ছে সেটা উনি পড়ুক, এরপরে যেটা আমাদের পরবর্তীতে যেটা আমরা 18 বা 21 বছর হলো তারপর সে নেওয়ার ব্যাপার থাকবে তখন আমরা নিতে পারবো। মানে আমরা পুরোপুরি এটাকে কিউর করতে পারবো না, শেষ করতে পারবো না, তবে এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। আমাদের শিশুদেরকে আমরা সবসময় চাই যে সুস্থ স্বাভাবিক সে জীবনযাপন করুক, সে সুস্থ থাকুক। জেনেটিক সমস্যা ছাড়া আসলে তার চোখটাকে কিভাবে ভালো রাখা সম্ভব, এই পাওয়ারের সমস্যাটা না হয়? আসলে এটা হচ্ছে আমাদের গর্ভ থেকেই, মানে মায়ের গর্ভকালীন সময় থেকে আমাদের কিছু কিছু ব্যাপারে একটু সচেতন হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের অবশ্যই অ্যান্টিন্যাটাল চেক আপটা নিয়মিত করতে হবে। তার মধ্যে যাতে কখনো কোনো ভাইরাস, যেটা আমরা টর্চ ইনফেকশন যেটা বলি, সেই টর্চ ইনফেকশন বা রুবেলা বা মিজলস, এগুলো যাতে কখনো কোনো ইনফেকশনে যদি পেশেন্ট পড়ে যায়, অথবা যারা অ্যান্টিনেটাল চেক আপে থাকে সাধারণত সেগুলো চেক আপ করাই হয়, সেগুলোর ভ্যাকসিন দেওয়াই হয়,
এখান থেকেই শুরু হয়। এরপরে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমাদের যেটা আছে যে বাচ্চাটা প্রি ম্যাচিউর যদি হয়ে যায় তাহলে আমার সেই সময় কিছু আমাদের মেজার নিতে হয়। তো এখন আমাদের এই সময়টা দেখা গেছে যে খুবই উন্নত হয়ে গেছে। প্রি ম্যাচিউর ডেলিভারি যেগুলো হয় বা ওজন কম যে বাচ্চাগুলো হয় এগুলো সাধারণত যারা এনআইসিউতে থাকে তাদের কিছু কিছু চোখের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো ওনারা সাধারণত আমাদের চোখের ডাক্তারের কাছে পাঠায় দেয় যে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা সর্ট আউট করার জন্য। এই একটা। আরেকটা হচ্ছে বাচ্চাদের খাবার দাবার। হ্যাঁ, খাবার দাবারের মধ্যে আমরা সাধারণত বলি যে রঙিন শাকসবজি ফলমূল এগুলো। হ্যাঁ, তো রঙিন শাকসবজির মধ্যে লাল শাক, তারপরে হচ্ছে পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর, এই খাবারগুলো থাকতে পারে। এরপর ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন কলিজা বা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং আমাদের সরকার থেকে দেখা যায় ভিটামিন এ ক্যাপসুলটা দেওয়া হয়। তো এই যে এই যেগুলো ভিটামিনগুলো দেওয়া হয় সেগুলো নিয়মিত নেওয়া, বাচ্চাদের খাবার দাবারের দিকে লক্ষ্য রাখা। আরেকটা হচ্ছে যেটা আমরা বাচ্চারা খেলাধুলা করবে, প্রচুর পরিমাণে খেলাধুলা করবে, শুধু লেখাপড়া না, মানে কোয়ালিটি টাইম পাস করবে। একদম। এগুলোর মাধ্যমে আসলে আমরা চোখে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেগুলো আমরা রোধ করতে পারি, নিশ্চিত করাটা আসলে সম্ভব। তারপর দেখা যাচ্ছে দু এক সময় সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক অভিভাবকরা চাইছেন না যে না আমার শিশুটির চোখে চশমাটা পড়ুক। সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য কিছু বলবেন যে আসলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে? আসলে আমরা প্রতিদিনে আমাদের যেমন কাপড় চোপড় বা যেগুলো সব কিছু পরি সেটার মতোই আমাদের চশমাটাকে একটা সঙ্গী হিসেবেই নিতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় যে স্কুলে বা সবখানে এখন অনেকেই চশমা পড়ছে, তো বাচ্চাদেরকে ওটা বোঝাতে হবে যে চশমাটা ওইভাবে করেই পড়তে হবে। এবং একটা বাচ্চা যখন ভালো দেখে চশমা দিয়ে তখন দেখা যায় যে সে চশমাটা পড়ছে। তো আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার এটাই হবে যে বাচ্চা যাতে সবসময় চশমাটা পড়ে সেদিকে খেয়াল রাখা এবং ডক্টর যেভাবে বাচ্চাটাকে ফলো আপে যেতে বলে 4 মাস বা 6 মাস পর পর সেভাবে করে বাচ্চাটাকে ফলো আপে নেওয়া এবং বাচ্চা ঠিক দেখছে নাকি চশমাটা দিয়ে সেই চশমাটা মানে সঠিক চশমাটা দেওয়া হয়েছে কিনা বা চশমাটা বাঁকা হয়ে গেছে কিনা, চশমাটা ময়লা হয়ে গিয়েছে কিনা সেগুলো একটু লক্ষ্য রাখা। এভাবে করে আমরা আসলে বাচ্চাদের চশমা পড়াটা নিশ্চিত করতে পারি। আপনারা তো চেক আপ করে একটা ডায়াগনোসিসটা করে দেন যে এই শিশুর জন্য এই পাওয়ারের চশমাটা নেওয়া প্রয়োজন, কিন্তু যখন তারা এই চশমাটা বানাতে দিচ্ছে কোনো একটা দোকানে সেই পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা ঠিক হচ্ছে কিনা সেটার বোঝার উপায় কি? সেটার বোঝার উপায় হচ্ছে এক হচ্ছে যদি পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো না হয় তাহলে বাচ্চা দেখা যাবে চশমাটা পড়তে যাচ্ছে না। হ্যাঁ, 2 দিন পড়লো বা 1 দিন পড়লো তারপর বলবে যে আমার ভালো লাগছে না পড়তে, অথবা চশমাটা পড়লেই সে বলবে মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে। বিভিন্ন মেজারমেন্ট আছে আমাদের, সেই মেজারমেন্টগুলো ঠিক মতো বসাচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে ভালো হয় চশমাটা বানানোর পরে যদি আমাদেরকে দিয়ে একবার চেক আপ করায় নিয়ে যায় হ্যাঁ চশমাটা ঠিক আছে কিনা। ওটা কি বোঝার কোনো উপায় আছে যে এইভাবে সেই পাওয়ারটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে? এখন দেখা যায় যে সব দোকানেই চশমা পাওয়ারটা মাপার একটা যন্ত্র থাকে, তো সেই যন্ত্র দিয়ে পরীক্ষা করা যায় যে পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হয়েছে কিনা। পাওয়ার অ্যাডজাস্টমেন্ট আসলে কতদিন পর পর চেঞ্জ করাটা প্রয়োজন বা আদৌ কি লাগে কি? হ্যাঁ, এটা সাধারণত দেখা যায় যে ডক্টর একটা অনুযায়ী একটা ফলো আপ দিয়ে দেয়। হ্যাঁ, কিছু কিছু বাচ্চার দেখা যাচ্ছে যে পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা অনেক বেশি পাওয়ার লাগছে, ফুল পাওয়ারটা দেওয়া হয়নি প্রথমবারই। হ্যাঁ, তো অথবা তাকে কিছু ব্যায়াম দিতে হবে, এর জন্য দেখা যায় অনেক ডক্টর 1 মাস পর একটা ফলো আপ দেয়। তো দেখা যায় 1 মাস পরে যেতে হয় এবং অনেক সময় দেখা যায় 4 মাস পরে ফলো আপ দেয়। তো আমরা শুরুর দিকে একটু 6 মাস পর পর, অবশ্যই ছোট বাচ্চাদের 6 মাস পর পর আমরা সাধারণত ফলো আপ দিয়ে থাকি। সেক্ষেত্রে কি চোখের পাওয়ারের সাথে সাথে যে চশমার যে পাওয়ারের ব্যাপারটা সে জায়গাটা কি পরিবর্তন করে নিতে হয় নাকি ওটা একরকমই থাকবে? হ্যাঁ, ওটা হচ্ছে 6 মাস পর যাওয়ার পরে আমরা দেখি যে সেটা দেশে কেমন দেখছে, পাওয়ারটা পরিবর্তন হলো কিনা। যদি পরিবর্তন হয় তখন আমাদেরকে আবার চেঞ্জ করে দিতে হয়। তখন চোখের পাওয়ারটা ভালো রাখার জন্য সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল তো খাওয়াবে, তার সাথে আর কি কিছু অ্যাড করবেন যে ভিটামিনগুলো নিলে বা তাকে দেয়া হলে, শিশুকে দেয়া হলে তার চোখে অনেক ভালো একটা উন্নতি হবে বা পাওয়ারটা অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকবে? না, এখানে তো যেটা আছে যে ভিটামিন এর কথাই যেটা আমরা বললাম ভিটামিন এ, আরেকটা যেটা বললাম ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডির একটা উপকারিতা আছে, সেজন্য বাচ্চাদেরকে খেলাধুলা করতে দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে রোদে যাতে খেলাধুলা করে। হ্যাঁ, আমাদের ঢাকার শিশুরা তো বেশিরভাগ দেখা যায় যে রোদের মধ্যে খুব কম যাচ্ছে। হ্যাঁ, ওরা দেখা যাচ্ছে স্কুলগুলো এখন খুব ছোট ছোট, মাঠ নাই বা মাঠে ওরা খেলতে পারছে না, বাসার সামনেও খেলাধুলার জায়গা নেই, যার জন্য ভিটামিন ডিটাই
কম হচ্ছে এবং এটার কারণেও চোখে সমস্যা হচ্ছে। এই ভিটামিন এ আর ভিটামিন ডি আর যেটা বললাম যে মোবাইল থেকে দূরে থাকতে হবে, গ্যাজেট থেকে অবশ্যই তো দূরে থাকতে হবে। এর সাথে কি বাবা মায়েরা কি আলাদা করে শিশুর জন্য কিছু তৈরি বা কোনো ব্যায়াম কি আর সবসময় তার সাথে করতে পারে, যেটার মাধ্যমে তার চোখের যে পাওয়ারের জন্য যে সমস্যাটা সেটা খুব দ্রুত উন্নতি হতে পারে? না সেটা নিজে থেকে হবে না, সেটা হচ্ছে এক তো সে চশমা পড়ছে কি, বাবা মার যেটা করণীয় সেটা হচ্ছে যে বাচ্চা যাতে অন্য খেলাধুলা অথবা ড্রয়িং অথবা কোনো কিছু বানানো, হ্যাঁ, এগুলো নিয়ে যাতে ব্যস্ত থাকে, হ্যাঁ, এগুলো যাতে করে, হ্যাঁ, কারণ এখন সবাই শুধু কোচিং স্কুল এগুলো নিয়েই বেশি ব্যস্ত, হ্যাঁ, তো আলাদা টাইম করে ওকে আলাদা জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হবে। এটার মাধ্যমেই দেখা যাচ্ছে যে সে তার পাওয়ারটা যাতে আর না বাড়ে, হ্যাঁ, এটা হচ্ছে বাবা মা, হ্যাঁ। আর যেটা বললাম যে আসলে কোয়ালিটি টাইম দিতে হবে বাবা মাকে, এখন তো আসলে সবাই বিজি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে বাবা মা যদি বাচ্চাদেরকে সময় দেয় তো ওইভাবে করে পাওয়ারটা যদি নিয়ন্ত্রণ করা যায়। আসলে বাচ্চাদের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিলে, তাদেরকে সময় অনেক দিলে তাদের চোখের সাথে সাথে কিন্তু শারীরিক অন্যান্য সমস্যাগুলোও কিন্তু অনেক ভালো থাকবে, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার তারজিয়া আসমা জাফরুল্লাহ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের এত সুন্দর সুন্দর পরামর্শ দিলেন। ধন্যবাদ শারমিন তোমাকে এবং নেক্সাস টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে আমরা চাই আমাদের সোনামণিরা সবসময় সুস্থ থাকুক, তার এই সুস্থতার জন্য আমাদের যে কী কী বিষয়গুলো করে সেগুলো কিন্তু আমাদের চিকিৎসক বলেই দিয়েছেন। একদম ছোট বয়স থেকে সবুজ শাকসবজি তো দিতেই হবে, তার সাথে ডিভাইস বা ফোনের প্রতি যে আকর্ষণটা সেটা কিন্তু কমাতে হবে। প্রথমত এই বিষয়টির দিকে যদি আমরা একটু বেশি লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের শিশুর চোখটি অনেক ভালো থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।